শেখ হাসিনা সরকারকে আমি পছন্দ করলাম না, তাকে আমি টপল করে দিলাম, কুল। কিন্তু আমি তো সংবিধান অফ বাংলাদেশটাকে টপল করছি না। তাহলে সংবিধান অফ বাংলাদেশটাকে কেন তার পরের দিন থেকেই চ্যালেঞ্জ করা শুরু হয়েছে? কেন বারবার বলা হচ্ছে বাংলাদেশ শুড বি দ্য নেক্সট ইসলামিক স্টেট? কেন? এটা বলার পিছনে কারণই হচ্ছে যে টপলিংটার পিছনে যারা তাদের ফান্ড করেছিল, যারা তাদের সাপোর্ট করেছিল, তাদের যে বিভিন্ন রকম এজেন্ডা ছিল, সেই এজেন্ডার মধ্যে একটা মুখ্য এজেন্ডা হচ্ছে বাংলাদেশকে ইসলামিক স্টেট হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আন্তর্জাতিক বিষয়ে বেশ কিছু মতামত এবং বিশেষজ্ঞের মতামত তুমি রেখেছো এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ তুমি পেয়েছো। আমি সেই ক্ষেত্রে বলছি, হাসিনা একটা ফোন বাক্যালাপ আমরা ইউটিউব মাধ্যমে, ফেসবুক মাধ্যমে বেশ ঘোরাফেরা করছে যে দেশে ফেরার ইঙ্গিত দিচ্ছেন, কাছেই আছেন, কোথায় আছেন কে কারুর জানা নেই, এবং তিনি বলছেন যে কাউকে ছাড়া হবে না। এদিকে আবার আমেরিকার দিকে দেখলে দেখা যাবে ট্রাম্পের বিপুল পরিমাণ জয়। এই জয় কি কোথাও বাংলাদেশকে আবার সেই রাষ্ট্রবাদের উত্থান, মানে এদিকে নরেন্দ্র মোদী, ওদিকে ভ্লাদিমির পুতিন, এদিকে শেখ হাসিনা আবার ঢুকে যাচ্ছেন বাংলাদেশে এবং ট্রাম্প আসছে, কি হচ্ছে? এদিকে এই সময়টা বড় গোলমেলে। হাসিনা কি ফিরবেন বাংলাদেশে? কিসের ইঙ্গিত পাচ্ছে? দেখো, একটা প্রথমেই কথা বলে দিই ফোন কলটা নিয়ে। যেদিন ট্রাম্প ভোটে জিতলো সেদিনকে নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের একটা প্যারোডি অ্যাকাউন্ট থেকে বলা হলো বাংলাদেশ নিয়ে ডিসকাশন করবে, এরকম ধরনের টুইট হলো। পরবর্তীকালে ওটা জানা গেল প্যারোডি অ্যাকাউন্ট, একটু দেখলেই বোঝা যাচ্ছিল ওটা প্যারোডি অ্যাকাউন্ট। তো এই ভয়েস কল নিয়েও আমি অন্তত কনফিডেন্টলি এরকম বলতে পারবো না এটা কি, কতটা অথেন্টিক কতটা নয়। আমি এই বিষয়টাকেই সাইডে রাখছি, কারণ ডিজিটাল ওয়ার্ল্ড যেখানে এআই আজকে এই লেভেলে পৌঁছে গেছে, বহু কিছু ঘটানো যেতে পারে, বহু কিছু তৈরি করা যেতে পারে। এটা সত্যি না মিথ্যে আমি সেই তর্কেই যেতে চাই না, কারণ ইট ইজ ইনভেস্টিগেটিভ ম্যাটার। বাট আমি একটা কথা বলছি, আমার আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধে যেটা বেসিক লাইন মনে হয় সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কটা স্কুলের বন্ধুত্ব নয় যে সারা জীবন থাকবে, বা আন্তর্জাতিক সম্পর্কে নিয়ে এত আবেগপূর্ণ হওয়ার কিছু নেই। প্রথম কথা হলো আন্তর্জাতিক সম্পর্কটা হচ্ছে কোনোদিন পার্মানেন্ট বন্ধু বা পার্মানেন্ট শত্রু করার সম্পর্ক নয়। এটা শুনতে খুব খারাপ লাগলেও এটাই বাস্তব, এবং এটাকেই কড়া ভাষায় বুঝতে হবে আন্তর্জাতিক সম্পর্কে। সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কে সব দেশই নিজের স্বার্থে ঘুঁটি সাজাবে, এবং সব দেশই নিজের স্বার্থে বন্ধু তৈরি করবে, এবং সব দেশই নিজের স্বার্থে একে অপরের সাথে আগামী রূপরেখা তৈরি করবে, পরিষ্কার কথা। সেটা দিয়ে দেখতে গেলে জো বিডেনের সাথে যতটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি বা পিএমও বা নরেন্দ্র মোদী, টু বি ভেরি স্পেসিফিক, যতটা সম্পর্ক তৈরি করতে সফল হয়েছিল তার থেকে অনেক বেশি আমরা দেখেছি ট্রাম্পের সময় অ্যাক্টিভেটেড স্টেটে দুজনের মধ্যে অনেক রকম কাজ হয়েছে, ইন্টারনাল এক্সচেঞ্জ হয়েছে, প্রচুর রকমের কালচারাল ডিপ্লোমেসি নিয়ে কাজ হয়েছে। যেহেতু আগামী দিনে আমার মনে হয় ভারতবর্ষের রূপরেখা কালচারাল ডিপ্লোমেসি নিয়ে এগোবে, সেখানে আমার মনে হয় ট্রাম্পের জেতাটা ভারতের কাছে একটা ভেরি ভেরি পজিটিভ ইঙ্গিত। তার মানে এই নয় কিছু লোক এমনভাবে ভাবসাব করছে যেন ট্রাম্প জিতে গেছে মানে বিজেপি আরেকটা গভর্নমেন্ট ফর্ম করে দিচ্ছে আমেরিকায়, এরকম কিচ্ছু নয়। ট্রাম্প জিতেছে, তার সাথে আমাদের একটু হলেও বেটার সম্পর্ক ছিল। সেটাকে আমাদের ভারতের বিদেশ নীতিতে কতটা আমরা প্রয়োগ করতে পারবো, কতটা সেটাকে ব্যবহার করে আমরা আমাদের অন্তরীণ এবং এক্সটার্নাল বিজনেস অফ পলিটিক্সটাকে আমরা আরও ছড়াতে পারবো, ডিপ্লোম্যাটিক্যালি আমরা কতটা নিজেদের সুপ্রিমেসি বাড়াতে পারবো, সেটা আগামী বলবে। তবে আমার মনে হয় ট্রাম্পের জেতাটা যথেষ্ট ভারতের পক্ষে একটা পজিটিভ সাইন। এবার এলাম শেখ হাসিনা ম্যাডামের দিকে। শেখ হাসিনা ম্যাডাম এখন যে স্টেট অফ পলিটিক্সে আছেন, আমার মনে হয় উনি খুব একটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ পলিটিক্যাল স্ট্র্যাটেজি যদি নেন, সেটা খুব একটা পজিটিভ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম হবে না। কারণ বাংলাদেশে একটা অত্যন্ত আনস্টেবল পলিটিক্যাল কন্ডিশন চলছে, যেখানে মিলিটারিও খুব একটা স্টেবল কন্ডিশনে নেই, মিলিটারিকে যারা পরিচালনা করছে তারাও খুব একটা স্টেবল কন্ডিশনে নেই, এবং সবথেকে বড় কথা যে ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট তৈরি হচ্ছে, যে গভর্নমেন্ট তৈরি হচ্ছে সেই গভর্নমেন্টের বিভিন্ন যারা মাথা, তাদেরও দেখছি আমরা বহু জায়গায় গিয়ে এমন কিছু স্টেটমেন্ট করছে উইচ ইজ পলিটিক্যালি অ্যাবসলিউটলি ইম্যাচিওর স্টেটমেন্টস। এবং এই কারণগুলোতে আমি বলছি বাংলাদেশ রাজনৈতিকভাবে একদমই স্টেবল জায়গায় নেই। এবার যেহেতু তারা স্টেবল জায়গায় নেই, ভারতের কাছে একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দি ইজিয়েস্ট গেটওয়ে, মানে ইন্ডিয়াতে ঢোকার খুব ইজিয়েস্ট গেটওয়ে। সেক্ষেত্রে যেহেতু ট্রাম্প জিতেছে, সেহেতু ভারতবর্ষ বাংলাদেশকে ইন্টারনাল এবং এক্সটার্নাল সিকিউরিটির মাধ্যমে, স্ট্র্যাটেজিক সিকিউরিটির মাধ্যমে ভারতবর্ষকে বিভিন্ন রকম কাভারিং জোনে ফেলতে পারে। এই কাভারিং জোনে ফেললে কি সুবিধা হবে, যে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন রকম অনুপ্রবেশ ঘটছে, এই অনুপ্রবেশগুলোকে রেস্ট্রিক্ট করা যেতে পারবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে আমি বারবারই বলছি, সেটা হচ্ছে বহু এমন দেশ আছে যারা ভারতবর্ষের সাথে অ্যালাইন নয়,
সেই দেশগুলো কিন্তু বাংলাদেশকে রুট করে ভারতবর্ষে পেনিট্রেট করাটার একটা ইজি টেকনিক বার করতে পারবে। বিশেষ করে বাংলাদেশের একটা বড় অংশ আমাদের চিকেন নেকের কাছাকাছি। এই জিনিসটাকে যখন মানে কাউন্টার করতে হবে, ভারতকে একা কাউন্টার করতে যাওয়াটা উচিত নয়। ভারতকে তাদের ফেভারেবল অ্যালাইজদের সাথে নিয়ে এগোতে হবে। সেখানে অবভিয়াসলি আমেরিকার একটা বড় স্থান রয়েছে। আর হাসিনা আমার মনে হয় এখন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিটিক্সের দিকে দেখলেই ভালো। উনি ওয়েট করুন, উনি যেখানেই আছেন এখন শান্ত থাকুন, চুপচাপ থাকুন, ওয়েট করুন। কারণ আমার মনে হচ্ছে আগামী 6 মাসে ভারতবর্ষের পলিটিক্যাল রূপরেখা চেঞ্জ হতে বাংলাদেশের পলিটিক্যাল রূপরেখা চেঞ্জ হতে চলেছে। এবং বাংলাদেশের যে পলিটিক্যাল রূপরেখা চেঞ্জ হতে চলেছে সেই পলিটিক্যাল রূপরেখা যতক্ষণ না একটা কনসলিডেটেড শেপ নেয় ততক্ষণ যেন হাসিনা সারফেস না করে। কারণ যে দিকে এগোচ্ছে বাংলাদেশ, সেই দেশে একটা ইসলামিক প্রতিষ্ঠান স্থাপন করার চেষ্টা করছে, হুইচ ইজ নট আ ভেরি ভেরি ওয়েলকাম ডিপ্লোম্যাটিক স্টেপ। যদি সেটা করে থাকে তাহলে তুমি 100% জেনে রাখো তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দিয়ে দিলেও তুমি অবাক হয়েও না। তার জন্য আমি বলছি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম উনি যেরকম একটা অ্যাসাইলামে আছেন, উনি যেরকম একটা ডিপ্লোম্যাটিক অ্যাসাইলামে আছেন, উনি সেরকমই থাকুন এবং তিনি ওয়েট করুন টিল দ্য সিচুয়েশন কামস ডাউন। এবং তার আগে অবধি উনি কোনো রকম অ্যাগ্রেসিভ স্টেপ যেন না নেন। এটা আমার অ্যাজ এ ফরেন পলিসি এক্সপার্ট আমার এটা। আমি যদি ইউনূসের কথা ধরি, ইউনূস এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে তার একজন প্রধানমন্ত্রী। আমি সেক্ষেত্রে বলছি বাংলাদেশে ভোট করানো কতটা জরুরি আর কত তাড়াতাড়ি সেটা সম্ভব। দেখো, যে কোনো আনস্টেবল সিচুয়েশনকে স্টেবিলাইজ করার একদম অর্গানিক ওষুধ যদি বলো সেটাই হলো ভোট করানো। এবং পয়েন্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সিজরা আমার মনে হয় উইদাউট এনি ডাউট তারাও এটা চাইছে, বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসরাও চাইছে যে বাংলাদেশে তাড়াতাড়ি ভোট হোক। পয়েন্টটা হচ্ছে বাংলাদেশে ভোট হলেই তো হলো না, বাংলাদেশে ভোট করানো গেল। আজকে আমরা যখন রাজীব গান্ধীর সময় দেখেছিলাম শ্রীলঙ্কা এরকম জোর জবরদস্তি ভোট করাতে হয়েছিল, কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেম জিনিস এত তাড়াহুড়ো করে ভোট যদি আমরা করাতে যাই বাংলাদেশে, প্রথম কথা হচ্ছে এখন একতন্ত্র একটা সৃষ্টি হওয়ার ভীষণ চান্স আছে, এবং সেটা যদি হয় সেটা ভারতের পক্ষে খুব একটা ভালো হবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে মিলিটারি কু হওয়ার একটা ভীষণ চান্স আছে, কারণ মিলিটারি বাংলাদেশের যে কোনো সময় গভর্নমেন্টকে টপল করার পজিশনে আছে। থার্ড, বাংলাদেশে কিন্তু জামাত যেভাবে অ্যাক্টিভেটেড স্টেটে আছে আর জামাত যেভাবে বাংলাদেশের সিস্টেম্যাটিক ইকুইলিব্রিয়ামটাকে ইউজ করছে, জামাত কিন্তু এর পূর্ণ সুযোগ নিচ্ছে আনস্টেবল কন্ডিশনটায়। এবং সেই জিনিসগুলোকে চোখে রেখে বাংলাদেশের ইমিডিয়েটলি উচিত যেটা, সেটা হলো আস্তে 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 আগে পলিটিক্যালি প্যাসিফাই করা, নিজেদেরকে পজিশনিং করা, এবং ইন্টারন্যাশনাল ফোরামসদেরকে কনফিডেন্সে আনা যে দেখুন আমরা একটা অন্য কিছু করতে চলেছি, বাট উই আর নট এগেনস্ট XYZ। আমেরিকার ইলেকশনের আগে কিছু দায়িত্বহীন মন্তব্য ইউনূস সাহেব করেছেন, যেই মন্তব্যগুলো ইউনূস সাহেবের দিকে পরে ব্যাকফায়ার করবে কিনা সেটা আমরা সময়ই বলবে। পয়েন্টটা হচ্ছে এইসব মন্তব্য না করে উনার এখন বন্ধু বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত। উনি যেটা করতে চাইছেন বন্ধু কমানোর দিকে, এবং ভাবছেন স্পেসিফিক্যালি 1-2 দেশ উনাকে যদি সমর্থন করে উনি বোধহয় আন্তর্জাতিকভাবে একটা ভীষণ বড় পরিকাঠামো তৈরি করতে পারবে। আই এম ভেরি সরি, এটা করতে পারবেন না উনি। উনার এখন বন্ধু বাড়ানোর সময়, বন্ধু কমানোর নয়। এবং ঠিক উনি উল্টোটাই করছেন, এবং শুধু করছেন তাই না, ভারতের মতো একটা এত ভালো রাষ্ট্র যে তাদের প্রতিবেশী, সেটাকে তারা বাজে রকম ভাবে হিট করার চেষ্টা করছে, সাইকোলজিক্যালি হিট করার চেষ্টা করছে, কালচারালি হিট করার চেষ্টা করছে, এবং সাধারণ মানুষের মধ্যে একটা ইমপ্লান্ট করার চেষ্টা করছে ভারত আমাদের শত্রু। এইটা যত তারা বাড়াবে এটা কিন্তু তাদের ইন্টারনাল সিকিউরিটিটাকে হ্যাম্পার করবে, তাদের বিপদটা ততটাই বাড়াবে। তাই জন্যে ওদের দায়িত্বশীলভাবে বোঝা উচিত প্রথমে যে ফরেন অ্যাফেয়ার্স বা ফরেন পলিটিক্সকে কিভাবে কনফিডেন্সে আনতে হবে, তাদের গুড বুকে আসতে হবে। যতক্ষণ না তারা তাদের গুড বুকে আসে, আমি তোমাকে বলছি এখন অবধিও যে ট্রেন্ডগুলো আমার চোখে পড়ছে সেই ট্রেন্ডগুলো কিন্তু বাংলাদেশের আগামী ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর এবং ভয়ানক। না, একেবারেই। আমি ভারত বাংলাদেশ সম্পর্কে আরও একটা শেষ প্রসঙ্গে যাব, যে এই ইউনূস বলেছিলেন যে ভারতবর্ষ বিশ্বাসঘাতকতা করেছে, সেটা ব্যবসায়, মাছে, এগুলো এসছে। আমি বলছিলাম যে এই যে হাসিনা সরকার চলে গেল, এটা তো আমরা বলতে পারছি না, কারণ এটা ঠেলে দেওয়া হলো বা ফেলে দেওয়া হলো। এই পদ্ধতি কতটা সঠিক ছিল এবং এর পিছনে ঠিক মদতদাতা কারা আজকের দিনে কি পরিষ্কার হচ্ছে বলে মনে হয়? দেখো, আমি তোমাকে বারবার বলছি বাংলাদেশ হচ্ছে একটা বোড়ে,
বাংলাদেশকে ব্যবহার করলে অনেক বড় বড় বা আপকামিং সুপার পাওয়ার, ভারতের মতো আপকামিং সুপার পাওয়ারদের বিভিন্ন রকমভাবে কাউন্টার করা যেতে পারে। বাংলাদেশের সাথে বিভিন্ন রকম আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে, বিভিন্ন রকম আন্তর্জাতিক টোপের মাধ্যমে বাংলাদেশের আর্মিকে কন্ট্রোল করা যেতে পারে। বাংলাদেশের ভিতরে বিভিন্ন রকম ট্রেনিং সেল তৈরি করা যেতে পারে। আমি ইন্ডিকেশনস দিচ্ছি, আমি খোলাখুলি ক্যামেরার সামনে কিছু বলছি না, আমি ইন্ডিকেশন দিচ্ছি। তোমাদের দর্শকরা যথেষ্ট লার্নেড, তারা পড়াশোনা করলেই বুঝতে পারবে। বাংলাদেশের এই যে ল্যান্ড যা বা টেরিটরি অফ বাংলাদেশ, এটাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের সুবিধায় ব্যবহার করার চেষ্টা করতে পারে। এই জিনিসগুলো বোঝার পরে যদি ইউনিস সাহেব মনে করে তার দেশ যদি এই রাস্তায় হেঁটে বেটার নেশন হিসাবে তৈরি হবে, আমি বলবো এটা রাজনৈতিক মূর্খতা, এটা কোনোদিন হতে পারে না। তাকে প্রথমেই বুঝতে হবে যে বাংলাদেশ বলে না, যে কোনো দেশ, যে কোনো মিডিয়াম যদি বেটারমেন্টের দিকে যেতে হয়, তাদের প্রথমে আন্তর্জাতিক প্রতিচ্ছবিটাকে পরিষ্কার করতে হবে। সেটা আফগানিস্তান বলো, শ্রীলঙ্কা বলো বা বাংলাদেশ বলো, যে কোনো দেশ যেখানে মানে অনৈতিকভাবে একটা সরকারকে ফেলে দেওয়া হলো, রাগ দেখিয়ে আমি প্রধানমন্ত্রীকে দেশ থেকে ঘরছাড়া করলাম, এগুলো শুনতে খুব হিরোইক্স লাগে বা এগুলোকে বলে বিভিন্ন রকম রিলস বানাতে খুব হিরোইক মনে হয়। বাট অন এ লঙ্গার রান গভর্নমেন্ট বিজনেস করে দেশের মধ্যে, তার জন্যই সেখান থেকে রেভিনিউ জেনারেট হয়। সেই রেভিনিউয়ের টাকাতেই বিভিন্ন রকম আদান প্রদান ঘটে এবং তাই সাধারণ মানুষ খেয়ে পড়ে বাঁচে। বাংলাদেশের গ্রাউন্ড ইকোনমি কিন্তু হু হু করে পড়ছে এবং মানে এত ডিপ হচ্ছে সেই ইকোনমি। এই ইকোনমির জন্য কিন্তু বহু মানুষ এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তার সাথে কিন্তু অ্যালাইন না। যারা বিরোধিতা যখন হয়েছিল, প্রতিবাদ যখন হয়েছিল, যারা মনে করেছিল হ্যাঁ একটা চেঞ্জ দরকার, তাদের একটা বড় সংগঠনকে এরাই এসে ফিরে কিন্তু ব্যান করে দিয়েছে। কেন করছে? তার মানে অবভিয়াসলি তাদের ব্যাকে এমন কোনো একটা পাওয়ার কাজ করছে, যারা তাদেরকে রিমোট কন্ট্রোল দিয়ে কাজ করাচ্ছে এবং তার পিছনে ডাইরেক্ট লেভেল ইনভলভমেন্ট থাকতে পারে চায়না, তার পিছনে ভীষণভাবে ইনভলভমেন্ট থাকতে পারে যারা ট্রাম্পের আগে যারা পূর্বসূরি ছিল তাদের, এবং তাদের সাথে বিভিন্ন রকম টেররিস্ট অর্গানাইজেশন যারা পাকিস্তানে ট্রেনিং সেল করে হয়তো খুব একটা ক্ষতিগ্রস্ত করতে পারছে না বিভিন্ন পারিপার্শ্বিক দেশকে, তারা বাংলাদেশে ট্রেনিং সেল করতে চাইবে। কারণ বারবার একটা জিনিস দেখো, জবে থেকে এই টপলিংটা হয়েছে, আমি দুটো পয়েন্ট শুধু বলছি। প্রথম পয়েন্ট, শেখ হাসিনা সরকারকে আমি পছন্দ করলাম না, তাকে আমি টপল করে দিলাম, কুল। কিন্তু আমি তো সংবিধান অফ বাংলাদেশটাকে টপল করছি না। তাহলে সংবিধান অফ বাংলাদেশটাকে কেন তার পরের দিন থেকেই চ্যালেঞ্জ করা শুরু হয়েছে? কেন বারবার বলা হচ্ছে বাংলাদেশ শুড বি দ্য নেক্সট ইসলামিক স্টেট? কেন? এটা বলার পিছনে কারণই হচ্ছে যে টপলিংটার পিছনে যারা তাদের ফান্ড করেছিল, যারা তাদের সাপোর্ট করেছিল, তাদের যে বিভিন্ন রকম এজেন্ডা ছিল, সেই এজেন্ডার মধ্যে একটা মুখ্য এজেন্ডা হচ্ছে বাংলাদেশকে ইসলামিক স্টেট হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এবং বাংলাদেশ যদি ইসলামিক স্টেট হিসেবে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে কিন্তু আগামী দিনে গিয়ে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি দুটোকে ডাইরেক্ট লেভেল হ্যাম্পার করা যাবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক যে জঘন্য বিজনেস নেটওয়ার্ক চলে বিভিন্ন রোগ নেশনের ভিতরে, বাংলাদেশও একটা এরকম নেশনে পরিণত হবে। এবং কালকে গিয়ে যদি দেখা যায় যে বাংলাদেশে ধরুন চায়না পেনিট্রেট করে গেল, চায়না কিছু করতে পারলো না, চায়না দেখলো না আমেরিকার সাপোর্ট পেয়ে গেছে ভারত, বা ভারতের এখন আজকের ডেটে বহু অ্যালাই আছে, বহু অ্যালাই, সে অ্যালাইরা দাঁড়িয়ে গেল, তখন কিন্তু ওরা ব্যাকফুটে যাবে, যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে আস্তে আস্তে ওরা ব্যাকফুটে যাচ্ছে। যদি ব্যাকফুটে চলে যায়, ক্ষতিগ্রস্তটা কে হলো ভাই? ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশ। কিছু বেসিক ইন্ডিভিজুয়াল লিডারশিপ পয়সা পেলো, কিছু বেসিক ইন্ডিভিজুয়াল লিডারশিপ ইন্টারন্যাশনাল গ্ল্যামার পেলো, পয়সা পেলো, অর্থ পেলো, ওয়েলথ পেলো। আলটিমেটলি সাধারণ মানুষ যেটা চেয়েছিল সেটা কিন্তু তারা পেলো না। আলটিমেটলি সাধারণ মানুষ ভীষণভাবে একটা গণতান্ত্রিক পরিকাঠামো চেয়েছিল, সেটা কি পেলো? পেলো না। সুতরাং যেটা এলো সেটা এমন একটা দুর্বিষহ, খারাপ এবং দুর্গন্ধময় গভর্নমেন্ট এবং সিস্টেম, যে সিস্টেমটাকে না তুমি গভর্নমেন্ট বলতে পারছো, না তুমি সিস্টেমটাকে একটা ইলেক্টেড বডি বলতে পারছো। একটা সিস্টেম যেটা নমিনেটেড, একটা নমিনেটেড সিস্টেম আর যাই হোক একটা দেশ চালাতে পারে না, এবং দীর্ঘক্ষণ ধরে তো ভীষণ একদমই নয়। সুতরাং বাংলাদেশে একটা প্রপার ভোট হওয়া দরকার, কিন্তু ভোট হওয়ার আগে বাংলাদেশকে নিজের প্রতিচ্ছবি আন্তর্জাতিক মহলে ক্লিয়ার করতে হবে যে তাদের রূপরেখা কি, তারা কাদের সাথে অ্যালাইন থাকবে, তারা কাদের সাথে অ্যালাইন থাকবে না। কারণ তারা যদি পরবর্তীকালে তাদের শেপ, সাইজ অ্যান্ড মেন্টালিটি বা মাইন্ডসেট যেটা এখন দেখাচ্ছে, যা রিফ্লেকশন আমরা এখন দেখছি, সেটা যদি পরবর্তীকালে তারা আরো বৃহত্তরভাবে দেখায়, সেটা কিন্তু ভারতের পক্ষে ভীষণ ক্ষতিকর হয়ে উঠবে।